নীলা দেবীর সকাল থেকে খুব দাঁতে ব্যথা, তাই তিনি তার ছোট মেয়ে প্রতিমাকে বারবার করে ডাকছেন, কিন্তু প্রতিমার কোনো সাড়া শব্দই নেই। প্রতিমা, এই প্রতিমা, কোথায় গেলি রে? তাড়াতাড়ি একটু হীরা কাকুর দোকান থেকে একটা পেন কিলার এনে দে তো, দাঁতে খুব ব্যথা করছে। কই গেলি রে মা? এত ডাকাডাকির পরও তিনি প্রতিমার কোনো সাড়া পাননি। পাবেন বা কি করে? মেয়ে সকাল সকাল বেরিয়েছেন সমাজ সেবা করতে, এদিকে মা একা পড়ে পড়ে কষ্ট পাচ্ছে। নীলা দেবীর বড় মেয়ে সংযুক্তা স্কুলে পড়ায়, সে স্কুলে গেছে। আজ শনিবার, তাই হাফ টাইম ছুটি। দুপুর 2টোর সময় সংযুক্তা বাড়ি ফিরে এসে দেখে তার মা বিছানায় ছটফট করছে। মা, কি হয়েছে? তুমি এভাবে শুয়ে আছো কেন? কিছু খাওনি তো দেখছি। তোমার কি শরীরটা খারাপ নাকি? সংযুক্তা, তুই স্কুলে যাওয়ার পর থেকে হঠাৎ করে আমার দাঁতের ব্যথা শুরু হয়েছে। সেখান থেকে পুরো গাল মাথা সব যন্ত্রণা করছে। আরে বাবা, তোমার এত শরীর খারাপ তো প্রতিমাকে একবার বলে কাকুর দোকানে পাঠাতে পারতে। একটা পেন কিলার খেলেই তো ব্যথা কমে যায়। একটা পেন কিলার খেলেই ব্যথা কমে যেত। আর বলিস না মা, সে সকাল থেকে বেরিয়েছে, কার ঘরে নাকি দেশ সেবা করতে বেরিয়েছে কে জানে। 10 বার মনে হয় ফোন করলাম, একবারও যদি ফোনটা তোলে। আচ্ছা ঠিক আছে, তুমি শো, আমি এক্ষুনি তোমার জন্য ওষুধ আনছি। এই বলে সংযুক্তা হীরা কাকুর দোকানে ওষুধ আনতে যায় এবং সেখান থেকে জানতে পারে যে প্রতিমা তাদের বাড়িতেই গেছে। হীরা কাকুর স্ত্রী মালিনী দেবীর সকাল থেকে নাকি খুব জ্বর, সেজন্য সংযুক্তা তাদের বাড়িতে সকাল থেকে মালিনী দেবীর সেবা করছে। শুধু তাই নয়, সে তাদের রান্না বান্নাও করেছে। এসব শুনে সংযুক্তা ভীষণ পরিমাণে রেগে যায় এবং বলে, কাকু, আপনি বাড়ি গিয়ে ওকে বলবেন যে ওর একটা বাড়ি আছে আর ওর নিজের মাও আছে, যে কিনা খুব অসুস্থ। যদি ওর সেবা শুশ্রূষা কমপ্লিট হয়ে যায় তাহলে যেন একবার বাড়িতে গিয়ে এসে খবর নিয়ে যায়। বাড়ি এসে সংযুক্তা তার মাকে এই ঘটনাটা বলে। ঘন্টা 2 পর প্রতিমা বাড়ি ফিরে আসে। তখন নীলা দেবী বলি, সকাল সকাল তোকে দেশ সেবা করতে বেরোতে হবে নাকি? আমার দাঁতে ব্যথা হচ্ছিল, তুই একবারের জন্য ফোনটা তুললি না আর লোকের বাড়িতে গিয়ে রান্না করেছিস। মা, একেই বলে না ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। তোমার মেয়ে সারা দিন রাত ঘরে থাকছে, খাচ্ছে আর বাইরে গিয়ে লোকের সেবা করছে। ঘরে এদিকে মা অসুস্থ, তাতে ওর কোনো কিছু যায় আসে না। ওহ দিদি, তুইও না বড্ড আনসোশাল। তুই জানিস এখানে আমাদের এলাকায় কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে? কারুর বাড়িতে তো মানুষ নেই, আবার কারুর বাড়িতে বয়স্ক। এনারা সব একা থাকে, এইসব মানুষদের পাশে দাঁড়ানোর কেউ নেই। এই অবস্থায় আমি যদি ওদের কাছে গিয়ে কিছু সাহায্য করি তাতে সমস্যা কি? তাতে তো আরো বাহবা পাবো নাকি? এই অবস্থায় আমি যদি ওদের কাছে যাই তাহলে ওরা সমস্যা থেকে একটু রেহাই পায়। এই বলি, তুই ছাড়া কি পাড়াতে আর কোনো লোক নেই? তুই কি একাই লোকের বাড়ির সমস্যা সমাধান করার জন্য জন্মেছিলিস? আর নিজের বাড়িতে যে মা সকাল থেকে ব্যথায় ছটফট করছে সেই খবর রাখিস? তোর কাছে যে ফোনটা আছে সেটাতে মা কতবার ফোন করেছে সেটা একবার তোলার প্রয়োজন মনে করিসনি? তুই কি বলতো, তোর কি কোনোদিনও জ্ঞান হবে না? এখানে মা একটা ওষুধের জন্য ছটফট করছে, তুই এদিকে মাকে না দেখে তুই তাদের বাড়ি রান্না করতে গিয়েছিস। আমার তো শুনেই রাগ হচ্ছে। দিদি, এতে না রাগ করার কিচ্ছু নেই। দেখো, আমি যেমন তাদের বাড়িতে গিয়ে তাদেরকে দেখে সেবা টেবা করে হেল্প করে এসেছি, তারাও কিন্তু আমাকে 500 টাকা দিয়েছে। এই দেখো, হীরা কাকু নিজে আমাকে এই টাকাটা দিয়েছে। এবার বলো তো কতটা লাভ হয়েছে আমার? 500 টাকা লাভ হয়েছে, কিন্তু মা যে 5 ঘন্টা ধরে কষ্ট পাচ্ছে, তার কি হবে? সংযুক্তা মা, তুই ছেড়ে দে, ওর সঙ্গে তর্ক করতে যাস না। ও মেয়ে সেরকম নয়, উল্টে তোকেই যুক্তি দেখিয়ে চুপ করিয়ে দেবে। পাড়াতে ওর একটা বাড়ি নয়, 100টা বাড়ি আছে। জানি না বিয়ের পর ওর কি হবে। আরে ও শ্বশুর বাড়িকে দেখবে নাকি শ্বশুর বাড়ির অবস্থা আমাদের মতোই হবে কে জানে। মা, তুমি চিন্তা করো না, তোমার মেয়ের এখন 100টা বাড়ি আছে, তো তখন বিয়ের পর দেখবে ওর 100টারও বেশি শ্বশুর বাড়ি রয়েছে। এভাবেই প্রায় 3 মাস কেটে যায়। সংযুক্তার বিয়ে রাজেশের সঙ্গে হয় এবং রাজেশ বিদেশে সেটেল হয়ে থাকার কারণে সংযুক্তাকে তার মায়ের সঙ্গে থাকতে হয়। অপরদিকে প্রতিমারও দেখাশোনা কমপ্লিট হয়ে যায় এবং তার বিয়ের কথাবার্তা এগোতে থাকে। এর মাঝে প্রতিমা তার হবু শাশুড়িমাকে ফোন করে বলে, মা, আপনার শরীর কেমন আছে? আপনি খাওয়া দাওয়া ঠিকভাবে করছেন তো? দেখুন, আমি আপনার রিপোর্ট দেখেছি, আপনার কিন্তু কোলেস্টেরল হাই, তাই বেশি চর্বিওয়ালা আর তেল মশলা যুক্ত খাবার একদম আপনি খাবেন না। যতটা সম্ভব হালকা মশলা যুক্ত খাবারগুলো খাবেন। সত্যি বাবা, তুমি আমার কত খেয়াল রাখো। এখনো তো বাড়ির বউ হয়েই আসোনি, তাতেই এত যত্ন নিচ্ছ। আমার মেয়ে কোনোদিনও আমার এত খোঁজ নেয়নি বাপু।
আমি আপনার বৌমা, আমি যদি আপনার খোঁজ না রাখি তাহলে কি পাড়ার মানুষেরা এসে আপনার খোঁজ রাখবে? এটা কেমন কথা হলো বলুন তো? আচ্ছা ঠিক আছে, ওসব কথা ছাড়ুন, আপনি নিজের আর বাবার খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমি আবার আপনাকে কালকে ফোন করব। প্রতিমা এভাবেই যখন তার হবু শাশুড়ির সঙ্গে কথা বলছিল, তখন সংযুক্তা তার মায়ের কাছে এসে বলে, মা দেখো, তোমার মেয়ে কিন্তু তার হবু শাশুড়িকে মাখন মাখানো কথা বলছে। আরে উনি এখনো প্রতিমাকে ভালো করে চেনেন না, তাই গোলে ক্ষীর হয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন না যে কেমন বৌমাকে বাড়িতে নিয়ে যাচ্ছেন? কয়েকদিন পর ওর আসল রূপটা দেখতে পাবে, তখনই ওনার টর্নকটা নড়বে। তুই আর বেশি কিছু বলিস না মা, এতদিন পর ওর বিয়েটা ঠিক হয়েছে, যাই হোক করে বিয়েটা হয়ে যাক। আমি না আর এই ঝামেলা নিতে পারছি না। শ্বশুর বাড়িতে গিয়ে যা পারে করুক, যাদের বাড়ির বউ তারা বুঝুক গে। এরপর প্রতিমার বিয়ে হয়ে যায় এবং সে শ্বশুর বাড়ি চলে যায়। সেখানে গিয়ে প্রথম দিন মাসি শাশুড়ি কমলা দেবীকে দেখে প্রতিমা তার সঙ্গে গল্প করতে বসে পড়ে। এদিকে তার স্বামী রঞ্জন তার জন্য অপেক্ষা করতে থাকে। আরে মাসিমা, আপনার তো দেখছি অনেক পিম্পল বেরিয়েছে, এগুলো কিন্তু খুব সেন্সিটিভ হয়, আপনাকে খুব সাবধানে থাকতে হবে। আর হ্যাঁ, সবসময় একটা পরিষ্কার টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করবেন, আর যখনই মুখ ধোবেন না তখন জল একটু হালকা করে গরম করে নেবেন। এখন আমি আপনাকে না ভিটামিন সি ক্যাপসুল দিয়ে একটু হালকা মাসাজ করে দিচ্ছি, দেখবেন ওগুলো অনেকটা কমে যাবে। এই বলে প্রতিমা তার মাসি শাশুড়ির মুখে মাসাজ করতে শুরু করে। বৌমা, তুমি কিন্তু খুব লক্ষ্মী মেয়ে। বিয়ের প্রথম দিন এসে কেমন সেবা যত্নে লেগে পড়েছো বলো তো? অনেক দেরি হয়ে গেল মা, এবার তুমি তোমার ঘরে যাও। না না মাসিমা, ওইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। দেখুন, বিয়ে তো হয়ে গেছে, এখন স্বামীর থেকে স্বামীর আত্মীয় স্বজনরা আমার বেশি আপন, তাদের সেবা যত্ন করলেই স্বামী সেবা যত্ন করা হবে। এখন আপনার প্রায়োরিটি আমার কাছে অনেক বেশি, তাই আমি কিছুক্ষণ পর যাব, প্লিজ আমাকে বারণ করবেন না। আমি তো জোর গলায় বলতে পারি, আমার বোন আগের জন্মে কোনো পুণ্য কাজ করেছিল, সেজন্যই তো তোমার মতো একটা ভালো নম্র ভদ্র একটা সংস্কারী বউ পেয়েছে। না হলে আজকালকার দিনের মেয়েরা স্বামী ছাড়া, ছেলে পুলে ছাড়া আর কাউকে চেনে না। আমার ছেলেটাকে যদি তোমার মতো একটা মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারতাম, তাহলে আমার কপাল খুলে যেত। মাসিমা, ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বিকাশের জন্য নিজে পাত্রী খুঁজবো, আর আপনি তখন আমাকে বলবেন যে হ্যাঁ, একটা পাত্রী খুঁজে দিয়েছে বটে। এভাবেই কয়েকদিন কেটে যায় এবং প্রতিমা তার শ্বশুরবাড়ির প্রতি দায়িত্ব কর্তব্য প্রায় যেন শেষ হয়ে যায়। প্রত্যেকদিন সকালবেলা উঠে সে পাড়ায় কারোর না কারোর বাড়িতে গিয়ে হাজির হয় এবং তাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করে। এদিকে শাশুড়ি বউয়ের অপেক্ষায় বসে বসে ক্লান্ত হয়ে যেত। বৌমা কি আজকেও সকালবেলা বেরিয়ে পড়েছে? এভাবে কি প্রত্যেকদিন আমাকে বাড়ির সমস্ত কাজকর্ম রান্না বান্না একাই করতে হবে নাকি? কত কি ভেবে বড় ছেলের বিয়ে দিয়েছিলাম যে বৌমা এলে একটু আরাম হবে, এখন তো দেখছি উল্টে আমাকেই বৌমাকে রান্না করে খাওয়াতে হচ্ছে। খানিকক্ষণ পর রীনা দেবীর বড় ছেলে এসে প্রতিমার খোঁজ করলে তিনি বিরক্ত হয়ে বলেন, কোথায় আর থাকবে? সে কি আর এই বাড়ির বউ? সে তো গোটা এলাকার বৌমা, তার এই এলাকায় না 100টা বাড়ির দায়িত্ব। সবার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কি সমস্যা, সবকিছু দেখার আর তাদের সমস্যার সমাধান করার গুরু দায়িত্ব তো তার মাথার উপরেই রয়েছে। এখন সে সমাজ সেবায় বেরিয়েছে, এখন তাকে পাওয়া যাবে না। আর আমারও না সকাল থেকে খুব কোমরটা ব্যথা করছে, তাই আজ আমি কোনোভাবেই তোদের জন্য রান্না বান্না করতে পারবো না, তাই তোরা আজ বাইরেই হোটেলে খেয়ে নিবি। কয়েকদিন পর প্রতিমা তার দেওর অনন্তর বিয়ে রূপালী নামে একটি মেয়ের সঙ্গে দেয়। নতুন যা বাড়িতে আসার পরের দিন তাকে আর ঘরে খুঁজে পাওয়া যায় না। মা, আমি দিদিকে তো দেখতে পাচ্ছি না, দিদি বলেছিল সকালবেলা আমার সঙ্গে রান্নায় আমাকে হেল্প করবে। বৌমা, তোমার দিদিকে না তুমি এখন পাবে না, ও ডিউটিতে বেরিয়েছে। তোমার বড় যে অনেক কাজের মানুষ তো, তাই তোমাকে একাকেই রান্না বান্না করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে মা, আপনারা কি কি খাবেন আমাকে বলে দিন, আমি সেই মতোই সবকিছু ঠিক করে তৈরি করে রাখবো। দুপুরবেলা খাবার টেবিলে যখন সবাই খেতে বসে তখন প্রতিমা ফিরে আসে আর বলে, রূপালী, তুমি রান্না বান্না সব করে নিয়েছো তো? খুব ভালো করেছো গো, আমার না একটু দেরি হয়ে গেছে, চিন্তা করো না, কালকের খাবারটা আমি রান্না করবো, কেমন? কিন্তু এইসব শুধুমাত্র প্রতিমার কথাই ছিল। পরের দিনও সে ওই সময় পাড়ায় বেরিয়ে পড়ে। এভাবেই এর বাড়ি তার বাড়ি গিয়ে প্রতিমা তাদের সমস্যার সমাধান করত এবং নিজের জন্য সুনাম করত। এদিকে তার শ্বশুর বাড়ির লোকজন দিনের পর দিন তার উপরে বিরক্ত হতে থাকে, কিন্তু তাতে করে প্রতিমার কোনো কিছুই যায় আসতো না। কয়েকদিন পর একটি রাতে হঠাৎ করে প্রতিমার পেট ব্যথা শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হয়। ডাক্তারবাবু এসে কয়েকটা টেস্টের কথা লিখে দেন। পরের দিন সকালবেলা প্রতিমা রক্ত নিয়ে যাওয়া হয়।
সকালবেলা তার দেওর অনন্ত রিপোর্ট আনে এবং বলে প্রতিমার কিডনিতে সমস্যা আছে, খুব তাড়াতাড়ি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে এবং তার জন্য একটু কিডনি দরকার। এই কথা শুনেই সবাই খুব চিন্তায় পড়ে যায়। এ বাবা, দিদি তোমার এত বড় সমস্যা, এখন কি হবে? তোমার তো ব্লাড গ্রুপ ও পজিটিভ, আর আমাদের বাড়ির কারোরই তো ব্লাড গ্রুপ ও পজিটিভ নয়, না হলে আমরাই তোমাকে কিডনি দিয়ে দিতাম। ছোট বৌমা, বড় বৌমার চিন্তার কিছু নেই। সারাক্ষণ এত লোকের সেবা যত্ন করে বেড়ায়, কেউ না কেউ ঠিক বড় বৌমার উপকার করবে। আমি জানি বড় বৌমাকে কেউ এই সময় না অসহায় অবস্থায় ফেলবে না, সবাই ওকে সাহায্য করতে এগিয়ে আসবে। একটা কেন, হয়তো দেখবে একসঙ্গে 10টা কিডনি পেয়ে যেতে পারে। হ্যাঁ, আমি এত লোকের সাহায্য করি, কেউ না কেউ তো আমাকে এই সমস্যা থেকে বাঁচাবেই। আপনারা চিন্তা করবেন না, আমি আজকেই সবাইকে এই খবরটা দিয়ে আসি আর দেখি কারোর ও পজিটিভ ব্লাড গ্রুপ কিনা। এই বলে প্রতিমা যাদের বাড়িতে যেত সেই সব বাড়িতে একবার করে যায় এবং সবাইকে তার সমস্যার কথা বলে। কিন্তু প্রতিমা যাকেই এই কথা বলছিল সেই যেন তার দিকে সন্দেহ চোখে দেখছিল এবং কোনোভাবে তাকে এড়িয়ে চলছিল। সারাদিন এত ঘোরাঘুরি করার পর এবং প্রায় 100 জনকে ফোন করার পরও প্রতিমা সাহায্যের কোনো চিহ্নই পায় না। শেষে হতাশ হয়ে প্রতিমা বাড়ি ফিরে আসে এবং কান্নাকাটি করতে করতে তার শ্বশুর বাড়ির লোকজনকে এসব কথা বলে। দেখলে তো বৌমা, তুমি তোমার ঘর সংসার নিজের লোক সবাইকে ছেড়ে পাড়ার লোকের সেবা করতে বেরিয়েছিলে, আর আজকে কেউ তোমাকে তোমার এই বিপদে সাহায্য করতে এগিয়ে এলো না। আপনি ঠিক কথাই বলেছিলেন মা, আমাকে আজকে কেউ সাহায্য করলো না। আমি আজ বুঝতে পেরেছি পর সবসময় পরই হয়, আর ঘরের মানুষ সবসময় ঘরের মানুষই হয়। আমি খুব বড় ভুল করেছি, যার ফল আজকে আমাকে দিতে হচ্ছে। কোনো ফল দিতে হচ্ছে না বৌমা, তোমার কিচ্ছু হয়, তুমি পুরোপুরি সুস্থ আছো। আসলে তোমার একটু ইউরিন ইনফেকশন হয়েছে। আমরা তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই বাড়িতে সবাই মিলে এই খবরটা তোমাকে দিয়েছিলাম। এই খবর শুনে প্রতিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে, তবে তার জ্ঞান শিক্ষা হয়ে গিয়েছিল। এরপর থেকে সে আর কখনোই বাড়ির লোককে অবহেলা করত না এবং সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মীনা দেবী তার স্বামী সুরেশবাবু এবং 5 বৌমা অনিন্দিতা, প্রিয়া, শিখা, শম্পা ও রিমি এবং এক নাতনি মানে অনিন্দিতার ছোট মেয়ে তুলিকে নিয়ে কমলপুর নামক গ্রামে বাস করত। বাড়িতে রোজগার করার মতো মীনা দেবীর 5 ছেলে ছিল, কিন্তু তারা গ্রামে কোনো কাজ না পাওয়ার কারণে তাদের 5 ভাইকেই শহরে চলে যেতে হয়েছিল। এখন তারা 5 ভাইয়েই শহরে থাকে। বাড়িতে মীনা দেবী তার স্বামী এবং 5 বৌমা আর নাতনিকে নিয়ে থাকতো। এমনই একদিন, দেখুন না, কদিন হয়ে গেল আমি আপনার বড় ছেলেকে ফোন করছি, কিন্তু আপনার বড় ছেলে আমার ফোনই তুলছে না। ওই পাশের বাড়ির কাকির কাছে আর কতবার যেতে হবে কি জানি। হ্যাঁ মা, ওই কাকিমা আমাদেরকে বলেই দিয়েছে তোমরা যদি আবার আসো তাহলে আমি তোমাদেরকে ফোনই দেব না। আমরা সবসময় 5 জনই কাকিটাকে বিরক্ত করি, তার জন্য কাকি আমাদেরকে এভাবে বলেছে। বলে ওরা 5 ভাই ফোন তোলে না আর তোমরা ফোন করতেও ছাড়ো না, আমি আর তোমাদেরকে ফোন দিতে পারবো না। বৌমা, মনে হয় ওরা 5 ভাইয়ে কোনো কাজে ব্যস্ত আছে, তাই জন্যই ফোন তুলতে পারছে না বা করতেও পারছে না। তোমরা ওদেরকে নিয়ে চিন্তা করো না, দেখবে আজ না হয় কাল ওরা ঠিক ফোন করবে। মা, এটা ভেবে ভেবেই তো আজ 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু তবুও তো ওদের 5 ভাইয়ের কোনো পাত্তাই নেই। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার বাকি 4 বৌমাকে জিজ্ঞাসা করতে পারেন। ও, তার মানে তোমরা 5 জনেই আমার 5 ছেলেকে ফোন করে বিরক্ত করছো, তাই তো? আরে বাবা, ওরা তো কাজের জন্যই গেছে, ওরা কি সেখানে বসে থাকতে গেছে যে তোমরা ফোন করবে আর ওরা ফোন তুলে নেবে? তোমরা শুধু শুধু এত চিন্তা করো না তো বাপু। মা, চিন্তা করার তো এখানে কারণ রয়েছে, তাই জন্যই তো আমরা চিন্তা করছি, না হলে কি আর শুধু শুধু কেউ চিন্তা করে? 1 সপ্তাহ হয়ে গেল আপনার 5 ছেলের কারোরই কোনো ফোন নেই, অন্তত একজনেরও যদি কেউ ফোন করতো তাহলে ওদের খোঁজ পাওয়া যেত। তোমরা বারবার করে ফোন করছো বলেই হয়তো ওরা বিরক্ত হয়ে পড়েছে, তাই জন্যই রাগেতে ফোন করছে না। তোমরা রাজ থেকে ফোন করবে না, দেখবে হয়তো ওরা একদিন না একদিন ঠিক ফোন করবে। সেটা না হলে মানছি, কিন্তু বাড়িতে তো খাবারের মতো আর কিছুই নেই। এখন আমরা 5 যা, বাবা, আপনি আর তুলি বা কি খাবে? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ওই রতন কাকার দোকান থেকে তোমাদের জন্য কিছু আটা ধার করে নিয়ে আসছি। শুধু তোমাদের জন্য নয়, বড় বৌমা, আটা নিয়ে আসছি, তুমি সকলের জন্য রুটি বানিও। মা, মনে হয় না রতন কাকা আমাদেরকে আর ধার দেবেন, কারণ এই 2 দিন ধরে তো আমরা ওনার থেকেই ধার চেয়ে আসছি, তাই আজ আর ধার দেবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, ধার যদি না দেয় তাহলে অন্য দোকানে যাব,
আর তাছাড়া খিদে তো আর সহ্য করা যায় না। আমরা না হয় সহ্য করে নেব, তুলি তো আর সহ্য করতে পারবে না। ওর জন্য তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। মীনা দেবী এবং তার বৌমারা যখন এইসব ভাবে আলোচনা করছিল, তখন অনিন্দিতার একমাত্র মেয়ে তুলি সেখানে আসে আর বলে, মা, আজ বাইরে প্রচন্ড ঠান্ডা। আমার বান্ধবীরা কেউ খেলাধুলা করতে মাঠে আসেনি, কারণ আজ তো রোদ বের হয়নি। তাই আমি আর বাইরে না গিয়ে বাড়ির ভেতরে চলে আসলাম। মা জানো, আমি যাদের সঙ্গে খেলি ওরা কত সুন্দর সুন্দর সোয়েটার পরে থাকে। মা, তুমি আমাকে ওদের মতো একটা সোয়েটার কিনে দেবে? এত ঠান্ডায় আমি একদম থাকতে পারছি না, আমার প্রচন্ড শীত লাগছে। হ্যাঁ রে মা, সবকিছুই কিনে দেবো। এই তো আর বেশি দিন বাকি নেই। নতুন বছর আসলে তোর বাবা যখন বাড়িতে আসবে তখন তোর বাবাকে বলে নতুন সোয়েটার কিনে দেব। মায়ের মুখে এই কথা শুনে তুলি অনেক খুশি হয়ে যায় এবং তুলিকে এত খুশিতে দেখে তখন পরিবারের সকলে অনেক খুশি হয়। তারা চার বৌমাও তুলিকে নিজের সন্তানের মতোই ভালোবাসা দিত। এরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। অন্যদিকে তারা 5 ভাই টাকা রোজগার করে নেশার খপ্পরে পড়ে গিয়েছিল, যার কারণে বাড়িতে টাকা পাঠাবার কোনো নামই নিত না। এই মদন, বাড়িতে ফোন করেছিলিস? আসলে কয়েকদিন হয়ে গেল আমি বাড়িতে ফোনই করিনি। এখানে আসলে যে কি হয় কি জানি, বাড়িতে ফোন করতে ইচ্ছাই করে না। এখানে আলাদাভাবে শান্তি পাওয়া যায়, আর ড্রিঙ্কগুলো কিন্তু খুব সুস্বাদু। হ্যাঁ অখিলেশ, তুই একেবারে ঠিক বলেছিস। ওই দেখ, ওইদিকে আবার স্বপন, সুমন, রোহন ডান্স করতে লেগে গেছে। একবার পেটে পড়ার দরকার, ব্যাস আপনা আপনি ডান্স বেরিয়ে যায়। এই বলে তারা 5 ভাইয়ে অনেক হাসাহাসি করছিল। তারা 5 ভাই ড্রিঙ্ক করে নাচানাচি করত, আর এইসবের পিছনেই সব টাকা খরচ করে দিত। বাড়ির দিকে তাদের কোনো জ্ঞানই ছিল না। এরকম মজমস্তিতেই তারা 5 ভাইয়ের দিন কাটছিল। এভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ওদিকে মীনা দেবী তার 5 বৌমার অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল, কারণ তাদের কোনোভাবেই কিছু খাবারের ব্যবস্থা হচ্ছিল না। ছোট্ট বাচ্চা তুলিও দিনের পর দিন শুকিয়ে যাচ্ছিল। মা, এরকম ভাবে আমরা তো তুলিকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবো না। ভালো করে না খাওয়া দাওয়ার কারণে ওর এরকম অবস্থা হয়ে যাচ্ছে। মা, এবার আপনি কিছু উপায় বার করুন, আমাদের দ্বারাই আর কিছু হচ্ছে না। আচ্ছা তুলিমা, তুই কি খাবি বলতো? তোর কি কিছু খাবার ইচ্ছা আছে? আমি জানি তোকে আমি তেমন কিছুই খাওয়াতে পারবো না, কিন্তু তোর কি খাবারের ইচ্ছে যাচ্ছে বল, আমি সেই খাবারের ব্যবস্থা করব। মা, আপনি এরকম ভাবে কেন জিজ্ঞাসা করছেন? আরে বাবা, খাবার না পাওয়ার কারণেই তো এরকম অবস্থা হচ্ছে। এখন আমাদের উচিত ওকে ভালো মন্দ খাবার খাওয়ানোর, কিন্তু আমাদের কাছে তো টাকা পয়সা নেই। আমরা কিভাবে খাবার জোগাড় করব? আর খিদেতে তো আমাদেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শুধু আমার কেন, পরিবারের সকলেরই খিদের জ্বালায় মুখ শুকিয়ে যাচ্ছে। আর তার উপরে আবার এই কনকনে শীতের কারণে বাইরে কোথাও বেরোনো যাচ্ছে না। ভিক্ষা চাইতে যদি রাস্তায় বের হই তাহলে কটা টাকা ছুটে যাবে। বেশি টাকা জুটবে না, কারণ এই শীতের কারণে রাস্তায় অনেক কম লোকজনই দেখা যাচ্ছে। মা, এখন আপনি বলুন কি করতে পারি আমরা? বৌমা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। নতুন বছর পড়েছে, এই নতুন বছরে সকলেই এদিক ওদিক সেদিক ঘুরতে বের হবে। যদি কিছু টাকা পেয়ে যায় তাহলে আমরা এই ছোট্ট তুলিমাকে ওর পছন্দের খাবারটা তো খাওয়াতে পারবো। মীনা দেবী তার 5 বৌমাকে এসব কথা বলছিল আর তার নাতনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তারপর নাতনিকে গল্প বলতে বলতে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। আর এইভাবেই দেখতে দেখতে সেদিন রাতটা কেটে যায়। রাত আসলে তাদের সকলের মাথায় চিন্তা আরো বেড়ে যেত, কারণ এই শীতের কারণে রাত কাটানো একজন গরিবদের পক্ষে অনেকই কষ্টকর। তাদের বাড়িটাও ঠিক মতো ছিল না, চারিদিক দিয়ে কনকনে ঠান্ডা বাতাস বইতো, আর এর মধ্যেই গায়ে কিছু না দিয়েই তাদের শীতের রাত কাটাতে হতো। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। দেখতে দেখতে নতুন বছরও পড়ে যায়। সেদিন তুলি নতুন বছর পড়ার কারণে সে খুব বায়না ধরে কেক খাবার। তাই তার শখ মেটানোর জন্য 5 বৌমা রাস্তায় সকলের কাছে ভিক্ষা চাইতে থাকে। দাদা, 2 টাকা দিন না, আসলে আমার মেয়েটা প্রায় কয়েকদিন হলো না খেয়ে রয়েছে, ওর অবস্থা অনেক খারাপ হয়ে পড়েছে। আপনি 2 টাকা দিন না, আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করুন দয়া করে। আমার মেয়েটা যদি খেতে না পায় তাহলে ওকে আমরা আর বাঁচাতে পারবো না। অন্যদিকে প্রিয়াও এরকম ভাবে সকলের কাছে টাকা চাইছিল। দিদি, বৌদি, দয়া করে আমাকে কিছু টাকা দিন না। আসলে বাড়িতে একটা বাচ্চা রয়েছে, কয়েকদিন ধরে না খেয়ে রয়েছে।
যদি আপনারা কিছু টাকা দিতেন তাহলে আমার অনেক সাহায্য হতো। আমি আপনাদের এই উপকার কোনোদিন ভুলতে পারবো না দিদি। দয়া করে 2 টাকা দিয়ে যান। এই রে ধর, এই 10 টাকা দিয়ে তোর বাচ্চাকে কিছু খাইয়ে দিবি, এর বেশি আমি আর দিতে পারবো না। ভদ্রমহিলা প্রিয়াকে 10 টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। 10 টাকা পেয়ে প্রিয়া অনেক খুশি হয়। এরকম ভাবেই তার বাকি 4 যাও সকলের কাছ থেকে ঠিক এভাবেই টাকা চাইছিল। কেউ কেউ দিচ্ছিল, আবার কেউ কেউ না দিয়ে তাদেরকে ধাক্কা মেরে চলে যাচ্ছিল। এরকম ভাবেই প্রথম দিন কিছু টাকা জোগাড় করতে পারে তারা। বেশি টাকা না হওয়ার কারণে তারা সেদিন মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কি গো বৌমারা, তোমরা কি কিছু টাকা জোগাড় করতে পারলে? আমার বিশ্বাস তোমরা ঠিক পারবে। বলো না, তোমরা চুপ করে রয়েছো কেন? মা, এই সামান্য কটে টাকা হয়েছে, এই টাকাতে আমরা কি করব? এই টাকাতে আমাদেরকে তো কেউ কেকের ফোনটাও ভেঙে দেবে না, তাহলে আমরা তুলির জন্য কিভাবে কেক কিনবো? মা, বৌমারা, তোমরা বাড়িতে কেউ কেক বানাতে পারবে না? মা, বাড়িতে কেউ কিভাবে কেক বানাতে পারে? বাড়িতে কেক বানাতে গেলে অনেক মাল মশলা লাগবে, অনেক কিছু দরকার। আর কেকের সামগ্রী সবকিছু এখানে কোথায় পাওয়া যাবে? কেকের সামগ্রী কিনতে গেলে তো বাজারে যেতে হবে, তাও আবার ওখানে নাও পাওয়া যেতে পারে। বৌমা, বাজারে হোক আর যেখানেই হোক, কেকের সামগ্রী সবকিছু তোমাদেরকে জোগাড় করে এনে দেব। তোমরা বানানোর চেষ্টা করো। আর হ্যাঁ, যদি ঠিকভাবে বানাতে না পারো তাহলে কোথাও থেকে শিখে নাও কেমন ভাবে কি করছে, কি দিচ্ছে। আমি তোমাদের মাল মশলা ঠিক জোগাড় করে এনে দেব। কিন্তু মা, আপনি কোথা থেকে পাবেন কেকের সামগ্রী? আর ওসবের জন্য তো টাকা পয়সা লাগবে। আপনার কাছে কি টাকা পয়সা আছে? যদি টাকা থাকতো তাহলে এখন তো আর এইসব ভাবনার কোনো মানেই হতো না, আমরা কিনেই নিয়ে চলে আসতাম। আমার নাতনি যে কেক খাবার শখ করেছে, আমি আমার নাতনিকে কেক খাওয়াবো না? এটা কি কখনো হয় নাকি? দেখো বৌমা, যেখান থেকে হোক আমি ঠিক কেকের সামগ্রী জোগাড় করবই, আর তোমরা কেক বানানোর জন্য প্রস্তুত থেকো। মা, আমরা কিসের কেক বানাবো? সেটার জন্যও তো আমাদের সামগ্রী লাগবে। আমার তুলি সবুজ রং খুব ভালোবাসে। আমরা যতবারই ওকে অন্য কিছু কালারের লজেন্স কিনে দিয়েছি, ও ততবারই আমাকে বলেছে যে ওর জন্য যেন সবুজ কালারের লজেন্স কিনে নিয়ে আসি। তাই আমি প্রতিবার ওর জন্য বাজারে গেলেই একটা করে সবুজ কালারের লজেন্স কিনে নিয়ে আসতাম। আমার তুলি সবুজ রংকে অনেক ভালোবাসে, তাই আমি ভাবছি সবুজ কালারের কেক হলে অনেক ভালো হতো। আচ্ছা, তোমরা একটু চুপ করো। সবুজ কালারের কিভাবে কেক তৈরি হবে সেটা আমাকে একটু ভাবতে দাও। সবুজ কালারের এখন কি কেক হতে পারে? আচ্ছা, আমরা আগে কেকের সামগ্রীটা জোগাড় করে ফেলি, তারপর না হয় ওইসব কথা ভাবা যাবে। আমার 5 বৌমারা, চলো, তোমরা আজ অনেক খাটাখাটনি করে ফেলেছো, তোমরা আগে ঘুমিয়ে পড়ো। আমি এখানে বসে আছি, তারপর আমার ঘুম পেলে আমিও শুয়ে পড়ব। এই বলে তারা সকলে মিলে শুয়ে পড়ে, কিন্তু তাদের কারোরই চোখে ঘুম আসছিল না, কারণ তুলির অবস্থা দিনের পর দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। আর এটার কারণে তাদের কারোরই চোখে ঘুম আসছিল না। তার উপর আবার এই কনকনে ঠান্ডা দেখতে দেখতে আরো 2-3 দিন অতিবাহিত হয়ে যায়। মিনা দেবী এক কেকের দোকান থেকে কেকের সামগ্রী জোগাড় করে নিয়ে আসে। তারপর সে দেখে যে মাঠের এক পাশে খুব সুন্দর সবুজ কচি কচি ঘাস হয়ে রয়েছে, আর সেই ঘাসের উপর শিশির পড়ে রয়েছে। সবুজ শিশির ঘাসগুলো অনেক চকচক করছে। এটা দেখে মিনা দেবীর মাথায় এক বুদ্ধি আসে। তখন মিনা দেবী কেক বানানোর সামগ্রীর সাথে সাথে ঘাসগুলোকেও তুলে নিয়ে বাড়িতে আসে। মা, আপনি এই কচি কচি ঘাসগুলোকে কেন তুলে নিয়ে এসেছেন? এগুলো নিয়ে কি হবে? আর আমাদের বাড়িতে তো কোনো ছাগল গরু কিছুই নেই, তাহলে এই ঘাস কে খাবে শুনি? বৌমা, তুমি বলেছিলে তো তুলি সবুজ রং অনেক পছন্দ করে, তাই আমি এই ঘাসগুলোকে তুলে নিয়ে আসলাম। এগুলো দিয়েই আমরা ছোট্ট তুলির জন্য সুন্দর কেক তৈরি করব। এই বলে মিনা দেবী এবং তার 5 বৌমা মিলে তুলির জন্য ঘাসের কেক বানাতে থাকে। কেকটাকে দেখতে অনেক সুন্দর হয় এবং তার উপরে চকলেট ফ্লেভার দিয়ে দেয়। নতুন বছরে তুলি পেট ভরে কেক খায়। এটা দেখে তুলি অনেক খুশি হয়। মিনা দেবীর হঠাৎ করেই তার 5 ছেলের কথা মনে পড়ে। তখন সে দরজার দিকে তাকিয়ে দেখে যে তার 5 ছেলে তার বাড়িতে এসে হাজির হয়েছে। তার 5 বৌমা 5 স্বামীকে চোখের সামনে দেখে একদম অবাক হয়ে যায় এবং তাদেরকে অনেক কথাও শোনাতে থাকে। তখন তারা তাদের নিজের ভুলটা মেনে নিয়ে মা বাবা, 5 স্ত্রী এবং ছোট তুলির কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে তারা 5 ভাই এবং বাবা মাকে নিয়ে শহরে চলে যায়। আর এরকম ভাবেই তারা শহরে গিয়ে রোজগার করে, মা বাবার এবং স্ত্রীর যত্ন নিতে থাকে।
আর এরকমভাবেই তারা সকলে মিলেমিশে হাসি খুশিতে বসবাস করতে থাকে।